ভেনেজুয়েলায় ব্যাপক ভূমিকম্পের পর আতঙ্কে আসাম এবং বাংলা। 1950 সালের ভয়াবহ ভূমিকম্পের মতোই আরও একবার বড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে আসামে। শুধু আসাম নয়, উত্তর পূর্বের এই রাজ্যের পাশের রাজ্য পশ্চিমবঙ্গেও বড় সড় ভূমিকম্প অপেক্ষা করছে। আসলে ঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যায়, কিন্তু ভূমিকম্পের 100% পূর্বাভাস দেওয়ার মতো প্রযুক্তি এখনো আবিষ্কার হয়নি। তবে আমরা আজ এক ভূবিজ্ঞানীর থেকে সরাসরি জানব ভূমিকম্পের একাধিক বিষয়। তিনি এর আগে যা যা ভবিষ্যৎবাণী করেছেন প্রায় সবই ঠিক হয়েছে। ভূবিজ্ঞানী সুজীব করের সঙ্গে আমি কথা বলবো এই অনুষ্ঠানে। কিন্তু কেন আমরা ভূমিকম্প নিয়ে কথা বলছি? কারণ গত 24শে জুন পরপর দুবার যে বড় ভূমিকম্প হয়েছে ভেনেজুয়েলায়, তাতে 72 ঘন্টার পরও উদ্ধার কাজ শেষ হয়নি। দিকে দিকে শুধুই ধ্বংসস্তূপ আর মৃতদেহের ডাইন। লাতিন আমেরিকার এই দেশ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা 1400 ছাড়িয়ে গিয়েছে। বেড়েই চলেছে লাশের সংখ্যা, নিখোঁজ 50,000-এরও বেশি, তা প্রায় 60,000 ছুঁই ছুঁই। আপনারা ভাবছেন ভারতের থেকে প্রায় 14,300 কিলোমিটার দূরে একটা দেশে ভূমিকম্প হয়েছে, তাতে আমাদের কি? না, আসলে ঠিক এই অবস্থায় রয়েছি আমরাও। বিশেষ করে আসাম এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের একটা বড় অংশ বিপদের মাটিতে বাস করছে। আমরা চাই না ভেনেজুয়েলার মতো জোড়া ভূমিকম্পের পর সেই ঘোলাটে সকাল আর কান্না। আজকে আমরা আসাম ও বাংলার ভূমিকম্প পরিস্থিতি নিয়েই কথা বলবো। আমি কুন্তল রয়েছে আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছেন ভূবিজ্ঞানী সুজীব কর। প্রথমে ভেনেজুয়েলার ভূকম্পন দিয়েই শুরু করব আজকের অনুষ্ঠান। এই যে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা, এর কারণ কি সুজীব বাবু? দেখুন, আমরা অত্যন্ত দ্রুত গতিতে পৃথিবীর জলবায়ুগত পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি এবং এই যে প্রত্যেকটা ঘটনা, যেমন ভূমিকম্প, এটা কিন্তু জলবায়ু পরিবর্তনের থেকে ভিন্ন কোনো ঘটনা নয়। অর্থাৎ ভূমিভাগের ওপরের স্তরের তাপমাত্রা, ভূমিভাগের অভ্যন্তরীণ স্তরের তাপমাত্রার তারতম্য বেসিক্যালি কিন্তু ভূ-অভ্যন্তরীণ যে পরিচলন স্রোত এবং ভূ-অভ্যন্তরীণ যে লাভা প্রবাহ তাকে প্রভাবিত করে এবং তার প্রভাবে কিন্তু ভূমিকম্পের পরিমাণগত অবস্থাটা অত্যন্ত দ্রুত গতিতে বেড়ে যেতে পারে। খুব রিসেন্টলি আপনারা খেয়াল করলে দেখবেন যে পৃথিবীতে অনেক বড় বড় ভূমিকম্প সংঘটিত হচ্ছে। ঠিক একইভাবে ভেনেজুয়েলাতে সংঘটিত যে দুটো ভূমিকম্প, সেই দুটো ভূমিকম্প কিন্তু কোনো অংশে এদের থেকে পৃথক নয়। অর্থাৎ ভেনেজুয়েলার এই যে ভূমিকম্প, সেই ভূমিকম্পটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন একেবারে উত্তর এবং দক্ষিণ আমেরিকার মোটামুটি একটা সংযোগস্থল এবং একটা খুব ক্ষুদ্র পরিসর ভূখণ্ড। সেই ভূখণ্ডের একেবারে দক্ষিণতম প্রান্তে এবং ব্রাজিলের উত্তর দিকটাতে বেসিক্যালি কিন্তু এই ভূমিকম্প সংঘটিত হয়েছে। এই অঞ্চলটা পাত সীমান্তবর্তী অঞ্চল হিসেবে পরিচিত এবং প্রশান্ত মহাসাগরীয় পাতের একটা প্রান্তবর্তী অংশ। সেই কারণের জন্য আলটিমেটলি কিন্তু যখনই প্রশান্ত মহাসাগরীয় পাত কোনোভাবে নড়ে চড়ে বসে, তখন এই সমস্ত পাত প্রান্তবর্তী স্থানগুলোতে কম্পন অনুভূত হয়। ঠিক সেইভাবেই কম্পন অনুভূত হয়েছে ভেনেজুয়েলাতে পরপর দুটো, একটা 7.2 রেক্টার স্কেল এবং পরবর্তী 7.5 রেক্টার স্কেল। পৃথিবী জুড়ে পাতগুলির অবস্থা এখন কেমন, যদি একটু বুঝিয়ে দেন। হিন্দুকুশ পার্বত্য অঞ্চলের প্রান্তবর্তী অংশগুলোতে, এবং আমরা কম্পন দেখতে পাচ্ছি কিন্তু অস্ট্রেলিয়ার প্রান্তবর্তী পাপুয়া নিউগিনি অঞ্চল, ইন্দোনেশিয়া এবং এই সমস্ত অঞ্চলগুলোতে। অর্থাৎ সমস্ত পাতগুলোর প্রান্তবর্তী অংশ, প্লেট মার্জিনগুলো বা প্লেট বাউন্ডারিগুলোতে আলটিমেটলি কিন্তু স্থানগুলো দুর্বল হতে শুরু করেছে। ঘটনাচক্রে আমাদের আলোচনায় হিন্দুকুশ। 27শে জুন শনিবার সন্ধ্যের পর আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতাঞ্চলও কেঁপে ওঠে। এরপর যে প্রশ্নটা আপনাকে করব, বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ দেশ হলো জাপান, ইন্দোনেশিয়া, চীন, ফিলিপিন্স এবং চিলি। এটা কেন? এবারে প্রত্যেকটাই কিন্তু
পাতের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থান করছে এবং পাতের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থান করছে বলে এই অঞ্চলগুলোতে ভূমিকম্পের প্রবণতা তুলনামূলকভাবে বেশি। পাতগুলো যখনই সক্রিয় হতে থাকে, পাতগুলো যখন নড়চড় করতে শুরু করে, তখনই কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে। এবার আসি আসামের বিষয়ে। আসাম ভূমিকম্প প্রবণ এলাকা। সব থেকে বড় ভূমিকম্প হয়েছিল 1950 সালে। অরুণাচলের নিসমি হিলস ছিল উৎসস্থল। কম্পনের মাত্রা ছিল 8.7 রিক্টার স্কেল। আসাম, চীন এবং তিব্বত এলাকা মিলিয়ে প্রায় 4800 মানুষের প্রাণ গিয়েছিল। কেন আসাম সহ উত্তর পূর্বের এই পরিস্থিতি? আসাম, অরুণাচল প্রদেশ এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে কিন্তু একটা অদ্ভুত ভূমিকম্প প্রবণ চ্যুতিরেখা অবস্থান করছে, যার নাম হচ্ছে ডাউকি চ্যুতিরেখা বা ডাউকি ফল্ট লাইন। এই ডাউকি ফল্ট লাইন একদিকে ছোটনাগপুর মালভূমির সঙ্গে এবং আরেক দিকে শিলং মালভূমির ঠিক দক্ষিণ প্রান্ত দিয়ে বিস্তার লাভ করে ইন্দো মায়ানমার যে সীমান্তবর্তী অঞ্চল, অর্থাৎ ভারত মায়ানমার সীমান্তবর্তী অঞ্চলে যে পাত অধঃপাত অঞ্চল বা প্লেট সাবডাকশন জোন আছে, সেই অঞ্চল পর্যন্ত বিস্তৃত। যে কারণের জন্য কিন্তু আসাম, অরুণাচল প্রদেশ এবং তার সাথে সাথে সমগ্র উত্তর পূর্ব ভারতে প্রায়শই ভূমিকম্প সংঘটিত হতে দেখা যায়। এবং স্বাভাবিকভাবে ভারতে যেগুলো ভূমিকম্প প্রবণ অঞ্চলের যে মানচিত্র প্রস্তুত করা হয়েছে, তাতে কিন্তু এই অঞ্চলটা সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চলের অন্তর্গত। যে এই অঞ্চলে ভূমিকম্পের প্রবণতা উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে আরও বড়সড় ভূমিকম্প সংঘটিত হবে। ভূমিকম্প প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, তার পুনরাবৃত্তি পৃথিবীর যে কোনো প্রান্তে হতে পারে, এমনকি সেটা আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়াতেও পুনরায় হতে পারে, নর্থ ইন্ডিয়াতে হতে পারে। আপনারা জানেন উত্তর ভারত পুরোটাই হিমালয় পার্বত্য অঞ্চল, অত্যন্ত সেন্সিটিভ জোন এবং এখনও পর্যন্ত তার গাঠনিক প্রক্রিয়া চলছে। ফলে এই পার্বত্য অঞ্চলেও কিন্তু ভূমিকম্প সংঘটিত হতে পারে, যেটা ইন্দো মায়ানমার প্লেট সাবডাকশন জোন বা পাত অধঃপাত অঞ্চল, সেই অঞ্চলে কিন্তু অনেক বেশি সেন্সিটিভিটি বেড়ে গেছে, যার ফলে ওই অঞ্চলে কিন্তু ভূমিকম্পের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। অতীতে বারবার ওই অঞ্চলে ভূমিকম্প হয়েছে, ভবিষ্যতেও কিন্তু ওই অঞ্চলে ভূমিকম্প পুনরায় সংঘটিত হতে পারে। বলা হয় 100 বছর পর পর নাকি এই ধরনের ভূমিকম্প হয়, অর্থাৎ 1950 থেকে ধরলে আর 25 বছর বাকি 100 বছর হতে। আরও সংকটজনক হচ্ছে পরিস্থিতি। আপনার পর্যবেক্ষণ? অনেকেই বলে থাকেন এই বিষয়টা যে 100 বছর অন্তর অন্তর এই ধরনের বড় ভূমিকম্প সংঘটিত হয়, কিন্তু ভূমিকম্পের ক্ষেত্রে এই ধরনের 100 বছরের ইন্টারভ্যালের প্রকৃত কোনো যথার্থতা নেই। কিন্তু ভূমিকম্প যে কোনো সময় যে কোনো জায়গাতে বড় ভূমিকম্প সংঘটিত হতে পারে। এটা নির্ভর করছে পৃথিবীর অভ্যন্তরে কী পরিমাণ শক্তি সঞ্চিত হচ্ছে, এবং সেই শক্তি নিঃসরণের একটা পদ্ধতি হলো ভূমিকম্প, যেটা ভূঅভ্যন্তরে তার উপকেন্দ্র তৈরি করে পৃথিবী পৃষ্ঠের বাইরে তার কেন্দ্রস্থলকে স্থাপন করার চেষ্টা করে এবং তার দ্বারা কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে ক্ষয়ক্ষতি ইত্যাদির একটা প্রবণতা তৈরি হয়। এবং সেখানে ক্ষতিগ্রস্ততার মাত্রাও কিন্তু নির্ভর করে যে সেখানে কতটা গভীরতায় ভূমিকম্প হলো, কিভাবে সংঘটিত হলো। এবং শুধু তাই নয়, ভূমিকম্প যে অঞ্চলে সংঘটিত হচ্ছে সেই অঞ্চলে জনবসতির প্রকৃতি কেমন, অর্থাৎ যে সমস্ত অঞ্চলে জনবসতি অত্যন্ত বিরল, সেই সমস্ত অঞ্চলে যদি ভূমিকম্প হয় তাতে কিন্তু মানুষের জীবনহানির সম্ভাবনা থাকে না। কিন্তু যে সমস্ত অঞ্চলে ঘনবসতিপূর্ণ এলাকা, বড় বড় শহরাঞ্চল, সেই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বিপুল পরিমাণে ক্ষতির সম্ভাবনা থাকে, মানুষের প্রাণহানির সম্ভাবনা থাকে এবং সম্পদ ক্ষতিগ্রস্ত হতে পারে। আসামের পড়শি রাজ্য পশ্চিমবঙ্গ তো বিপজ্জনক অবস্থায়। পশ্চিমবঙ্গের কোন কোন এলাকা ভূমিকম্প প্রবণ এবং রেড জোনে রয়েছে বলে আপনি মনে করেন? সামগ্রিকভাবে যদি আমরা পর্যালোচনা করি তাহলে পশ্চিমবঙ্গের মূলত উত্তর দিকে অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চলের যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো অত্যন্ত ভূমিকম্প প্রবণ অঞ্চল। কারণ আপনারা জানেন অতীতে শুধু নয়, বর্তমানেও হিমালয় পার্বত্য অঞ্চলের গাঠনিক ক্রিয়া এখনও চলছে এবং সেই গাঠনিক ক্রিয়ার প্রভাবেই বারংবার এই অঞ্চলগুলোতে ভূমিকম্প সংঘটিত হয়। এবং ইন্দো অস্ট্রেলিয়ান যে প্লেট
এবং তা উত্তর দিকে যে লাউরেশিয়ান প্লেট, এই দুটো প্লেট কিন্তু এখনও অ্যাক্টিভ এবং বারবার ভূমিকম্পের সময় আমরা দেখেছি এই পাতগুলো স্থানান্তরিত হয়ে যায় এবং যার ফলে উত্তরবঙ্গ কিন্তু ভূমিকম্প প্রবণ অঞ্চল। এছাড়া যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বর্তমানে বিভিন্ন ধরনের গাঠনিক ক্রিয়াকলাপ ইত্যাদির প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গ অথবা ভাগীরথী হুগলি নদীর উপকূলবর্তী অঞ্চল, যেটা অতীতে অতি ভারী মাত্রায় ভূমিকম্পের সম্ভাবনা ছিল না বা থাকতো না, সেটা কিন্তু এখন ভূমিকম্প প্রবণতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি পাচ্ছে বলেই বর্তমানে কিন্তু আমাদের কলকাতাতে আমরা প্রায়শই কম্পন অনুভব করতে পারি। ফলে আমরা যদি স্বাভাবিকভাবে যদি জোন হিসেবে সাজাই, তাহলে সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল, অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, এই সমস্ত অঞ্চলে তো পশ্চিমবঙ্গের ভূমিকম্প প্রবণতা থাকছে। তাছাড়া থাকছে ছোটনাগপুর মালভূমির প্রান্তবর্তী অঞ্চল, কারণ এখানে দুটো গুরুত্বপূর্ণ চ্যুতিরেখা রয়েছে, একটা হচ্ছে ডাউকি চ্যুতিরেখা আর একটা হচ্ছে বেসিন মার্জিন ফল্ট, যার ফলে ছোটনাগপুর মালভূমির প্রান্তবর্তী অঞ্চলগুলোতে ভূমিকম্প প্রবণতা তুলনামূলকভাবে বেশি। এছাড়া ভূমিকম্প প্রবণতা কিন্তু বেশি রয়েছে কলকাতা, হাওড়া, নদিয়া, এই সমস্ত অঞ্চলগুলোতে, কারণ এদের তলদেশ দিয়ে চলে গেছে ইওসিন হিঞ্জ, যেটা অতীতে পলিরাশির চাপে অত্যন্ত সুস্থিতভাবে অবস্থান করত, কিন্তু বর্তমানে বিভিন্ন গাঠনিক কার্যকলাপ এবং গঙ্গার তলা দিয়ে মেট্রো রেল নিয়ে যাওয়ার প্রভাবে আলটিমেটলি এখানে পলিরাশি কিছুটা পরিমাণে লুজ হয়ে গেছে, যার ফলে কিন্তু আলটিমেটলি ইওসিন হিঞ্জ সক্রিয় ভূমিকা পালন করে ভূমিকম্প ঘটাতে এবং ভূমিকম্পকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে। সেই কারণের জন্য এই অঞ্চলেও কিন্তু ভূমিকম্প প্রবণতা আস্তে আস্তে বেড়ে গেছে। প্রকৃতির রোষ রোখা যাবে না আমরা জানি, কিন্তু করণীয় কি? এখন বিষয়টা দেখুন, ভূমিকম্পকে আমরা যেটাকে বলছি প্রকৃতির রোষ, বেসিক্যালি কিন্তু এটা প্রকৃতির রোষ আমি মনে করি না। তার কারণটা হচ্ছে আমাদের দীর্ঘদিনের ক্রিয়াকলাপের ফলে ভূমিভাগের ভারসাম্যকে আমরা এমনভাবে বিঘ্নিত করেছি, যে সমস্ত অঞ্চলে যে ধরনের স্ট্রাকচারগুলো দাঁড়াবার কথা নয়, সেই সমস্ত অঞ্চলে সেই ধরনের বড় বড় স্ট্রাকচারগুলোকে দাঁড় করিয়েছি, যার ফলে ভূমিভাগ কতটা লোড নিতে পারে সেই বিষয়টাকে আমরা কখনো ভাবিনি। অর্থাৎ দীর্ঘদিনের আমাদের ভুল অভ্যেস, আমাদের আনপ্ল্যান্ড গ্রোথ ডেভেলপমেন্ট আস্তে আস্তে মৃত্তিকা স্তরের ভারসাম্যকে নষ্ট করেছে, ভূমিভাগের ভারসাম্যকে নষ্ট করেছে এবং তার প্রভাবেই ধীরে ধীরে কিন্তু আলটিমেটলি ভূমিভাগ ভারসাম্য হারিয়ে ফেলেছে। শুধু তাই নয়, আমরা যেখানে সেখানে ডিনামাইট চার্জ করছি, পার্বত্য ভূমিভাগকে ভেঙে ফেলছি, রাস্তা বানাচ্ছি, আবার বড় বড় শহর বানিয়ে ফেলছি উচ্চ পার্বত্য অঞ্চলগুলোতে। ভূমিভাগের ভারসাম্য রক্ষা যে বিষয়টা, তাকে বলা হয় সমস্থিতিস্থাপকতা, সেই সমস্থিতিস্থাপকতা বিঘ্নিত হয়ে গেছে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আপনারা জানেন সুমেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে, কুমেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে, এর ফলে সমগ্র পৃথিবীর যে ভূমিভাগ তারা ভারসাম্য হারিয়ে ফেলছে। সুতরাং ভূমিকম্প ঘটিয়ে পৃথিবী চায় তার ভারসাম্যকে রিগেন করতে, অর্থাৎ ফিরিয়ে আনতে। ফলে এটাকে আমরা প্রকৃতির রোষ বলতে পারি না, আমি বরং মনে করি যে এটা রিকারেকশন অব দ্য ব্যালেন্স অব দ্য আর্থ সারফেস, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের ভারসাম্যটাকে সে ফিরিয়ে আনতে চাইছে এবং তার জন্যই সে এই ঘটনা ঘটাচ্ছে। আচ্ছা, আগাম ভূমিকম্পের আভাস কিভাবে পাওয়া সম্ভব? ভূমিকম্পের পূর্বাভাস অতীতে খুব বেশি দেখা যেত না, কিন্তু বর্তমানে বিভিন্ন বন্য প্রাণীদের আচরণ, পিঁপড়ের আচরণ, চামচিকে বাদুড়ের আচরণ, পুকুরের মধ্যে জিয়ল মাছের আচরণ ইত্যাদিগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে বুঝতে পারি যে অ্যাকচুয়ালি সেই অঞ্চলে সিসমিক সেন্সিটিভিটি আস্তে 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 বেড়ে যাচ্ছে। ঊর্ধ্ব বায়ুমণ্ডলে, আয়নোস্ফিয়ারে র্যাডন গ্যাসের অস্তিত্ব যদি বেড়ে যেতে থাকে, যদি বোঝা যায় যে র্যাডন গ্যাস নিঃসৃত হচ্ছে, তাহলে কিন্তু ভূমিকম্পের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, এটা বোঝা যেতে পারে। নেক্সট আর একটা যেটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে
পৃথিবী নিজে একটা চৌম্বকীয় ক্ষেত্রের দ্বারা প্রভাবিত, এবং সেই চৌম্বকীয় ক্ষেত্রের দ্বারা প্রভাবিত হচ্ছে অন্যান্য সমস্ত গ্রহ নক্ষত্র প্রত্যেকে, এবং তাদের এই চৌম্বকীয় ক্ষেত্র কিন্তু এক একটি গ্রহ এবং নক্ষত্রের আকর্ষণের দ্বারা প্রভাবিত হয়। পৃথিবীর অভ্যন্তরে যে লাভা প্রবাহ চলছে, সেই লাভা প্রবাহ কিন্তু এই চৌম্বকীয় ক্ষেত্রের দ্বারাও খানিকটা প্রভাবিত হয়। সুতরাং বাহ্যিকভাবে গ্রহ নক্ষত্রের অবস্থানের পরিপ্রেক্ষিতে এবং তারা কোন পথ দিয়ে পৃথিবীর কত কাছ দিয়ে কিভাবে স্থানান্তরিত হচ্ছে তার ওপরে নির্ভর করে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ভূমিকম্পের প্রেডিকশন করা সম্ভব, বা ভূমিকম্প হতে পারে বলে বিষয়টাকে আইডেন্টিফাই করা সম্ভব। আসাম কিংবা পশ্চিমবঙ্গে বাড়িঘর কিভাবে তৈরি করলে ভূমিকম্পের বড় ক্ষতি থেকে বাঁচা যাবে বলে আপনি মনে করেন? স্বাভাবিকভাবে আপনারা জানেন যে জাপান অত্যন্ত ভূমিকম্প প্রবণ দেশ। সেই কারণের জন্য জাপান তাদের বাড়ি ঘর ইত্যাদিগুলোকে পরিবর্তন করে ফেলেছে, এবং তাদের বসতি ক্ষেত্রগুলো অন্য ধরনের, যেগুলো খুব সহজে ভাঙবে না বা ভেঙে গেলে মানুষের জীবনহানি ঘটাতে পারবে না, এই ধরনের বসতি ক্ষেত্রগুলো। কিন্তু পৃথিবীর সমস্ত অঞ্চলে সেই ব্যাপারটা এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা স্বাভাবিকভাবে শহুরে জীবনে যখন বসবাস করি তখন কিন্তু আমরা এই বিষয়গুলোকে খুব একটা আমল দিতে পারি না বা ভাবতেও পারি না। কিন্তু প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে যদি সুনির্দিষ্টভাবে বাড়ির ছাদ বানানোর সময় ডবল রডের বাইন্ডিং এবং সুনির্দিষ্টভাবে প্রত্যেকটা পিলারের সঙ্গে টাই বিমকে নির্দিষ্টভাবে বানানো এবং প্রত্যেকটা রডকে তাদের সুনির্দিষ্ট পদ্ধতিতে স্থাপন করা ইত্যাদিগুলো যদি করা যায়, তাহলে কিন্তু কিছুটা ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। কিন্তু 100% ভূমিকম্পের থেকে রক্ষা পাওয়ার মতো নির্মাণ এখনো পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। গত এক বছরে এত ভূমিকম্প কেন হচ্ছে বিভিন্ন দেশে? আমরা বিগত কয়েক বছরের যদি পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে ভূমিকম্পের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে বেড়ে গেছে। এবারে স্বাভাবিকভাবে গবেষণায় দেখা যাচ্ছে যে ফ্রিকোয়েন্সি বৃদ্ধির একটা মূল কারণ হচ্ছে পৃথিবীর অধিকাংশ ক্ষেত্রে ভূমিভাগ তার সমস্থিতিস্থাপকতাকে হারিয়ে ফেলছে। এবং এই সমস্থিতিস্থাপকতা হারিয়ে ফেলছে তার কারণ কি? একদিকে যেমন মানুষের বিভিন্ন ধরনের কাজকর্ম, তেমনি অপর দিকে পৃথিবীর জলবায়ুগত পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন এবং পার্বত্য অঞ্চল থেকে বরফ গলে যাওয়া, মেরু অঞ্চল থেকে বরফ গলে যাওয়া, অপরদিকে সমুদ্রের জলস্তরের উচ্চতাগত বৃদ্ধি, সবটা মিলিয়ে পৃথিবী তার ভারসাম্যকে হারিয়ে ফেলছে। এই ভারসাম্যকে রিগেন করার একটা পদ্ধতিই হলো ভূমিকম্প। পৃথিবীর অভ্যন্তরে লাভার যে স্রোত বা প্রবাহ চলতে থাকে, ভূভ্যন্তরীণ পরিচলন শক্তি হিসেবে তারা কাজ করে, সেই পরিচলন শক্তিগুলোকে নিয়ন্ত্রণ করে ফেলছে আমাদের বাহ্যিক কাজকর্ম। আমরা কোথাও কোথাও পাহাড় কেটে উড়িয়ে দিচ্ছি, আমরা কোথাও কোথাও পাহাড়ের উপরে বড় বড় ইমারত প্রস্তুত করে ফেলছি। ফলে যে অঞ্চলে যতটা ভূমিভাগের উপরে চাপ থাকার কথা, সেই অঞ্চলে সেই পরিমাণ চাপকে না রেখে আমরা একটা ভিন্ন চাপের বণ্টনকে স্থাপন করে ফেলছি পৃথিবীর বুকে, যার ফলে পৃথিবী ভারসাম্য হারিয়ে ফেলছে, ভূমিভাগ ভারসাম্য হারিয়ে ফেলছে, এবং সেই কারণের জন্যেই এত দ্রুত ভূমিকম্পের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। যত জলবায়ু পরিবর্তনের পদ্ধতি এগোতে থাকবে তত কিন্তু আমরা এই ধরনের সমস্যার সম্মুখীন আরও বেশি করে হতে থাকব। শুনলেন বিশিষ্ট ভূবিজ্ঞানী সুজীব করের বিশ্লেষণ। এর আগে বেশ কয়েকবার তিনি প্রাকৃতিক দুর্যোগের আভাস দিয়েছেন বিভিন্ন অঞ্চল নিয়ে। তাহলে কি অদূর ভবিষ্যতে পাহাড়ি রাজ্য আসাম আর বাংলাতেও আর একটা ভেনেজুয়েলার পরিস্থিতি হবে? সময় হয়েছে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার। বিপদ যে এগিয়ে আসছে তা টের পাওয়া গেল 27শে জুন। ভেনেজুয়েলা বিপর্যয়ের মধ্যেই জোরালো ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু কাশ্মীর। শনিবার ভারত ছাড়াও কম্পন অনুভূত হয়েছে পাকিস্তান, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তুর্কমেনিস্তানেও। এদিন মৃদু ভূমিকম্পে কেঁপেছে হিমাচল প্রদেশের চাম্বা এলাকা। এই ভিডিও শেষ করার আগে জানিয়ে রাখি,
ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর বিশ্বের প্রায় 24টি দেশ সহযোগিতায় এগিয়ে গেছে। 2750-রও বেশি মানুষ উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্টে জানান। ভালো লাগলে শেয়ার করুন। প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের ফেসবুক, ইউটিউব এবং ওয়েব পোর্টালে চোখ রাখুন।